জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা আমরা ভূগোলের পরপর আলোচনাগুলো শুনে যাচ্ছি। তো এই আলোচনার মধ্যে এবার এসেছে হচ্ছে চাঁদ। বন্ধুরা এর আগে সৌরমণ্ডলের কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে, যদি তোমাদের প্রয়োজন হয় তো অবশ্যই আমার লিঙ্ক দেওয়া রয়েছে, ইউটিউব চ্যানেলে গিয়ে সেগুলো একটু ফলো করতে পারো। অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে, বিশেষ করে যারা প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন ধরনের পরীক্ষার বা বিভিন্ন শ্রেণীর যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো বা যাদের ভূগোল জানতে খুব ইচ্ছা করে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, কেন অবশ্যই ইন্টারেস্টিং সাবজেক্ট একটা, সবাইয়েরই এটা আলোচনা শুনতে ভালো লাগে। তো আজকে আমরা এরকমই একটা আলোচনা শুনবো, সেটা হচ্ছে চাঁদ। এটাও আমি দুটো পার্টে দেবো আলোচনাটা। কিছু আলোচনা এতে হবে যেগুলো একদম বেসিক আলোচনা যেগুলো রয়েছে, যেগুলো আমাদের খুব জানার দরকার রয়েছে। তো সেই আলোচনাগুলো শুনতে গিয়ে প্রথমেই আমাকে যেটা বুঝতে হবে সেটা চাঁদটা কী জিনিস। চাঁদটা হচ্ছে পৃথিবীর একটা প্রাকৃতিক স্যাটেলাইট। স্যাটেলাইট মানে উপগ্রহ। উপগ্রহ মানে যারা গ্রহের চারিদিকে ঘোরে, এটুকু আমরা জানি। পৃথিবী একটা গ্রহ, সৌর পরিবারের 4 নম্বর গ্রহ হচ্ছে আমাদের, 3 নম্বর গ্রহ হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তেমনি পৃথিবীর চারিদিকে ঘুরে যাচ্ছে আমাদের চাঁদ। যেহেতু পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবী একটা গ্রহ, তাই এগুলোকে বলা হয় উপগ্রহ। এখন আমরা জানি যে আমাদের পৃথিবী থেকে কিছু উপগ্রহকে পাঠানো হয় মহাকাশে, যেগুলো পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। এটা দুটো আছে, একটা আছে, এই পার্টের আলোচনাটা আমরা আবার পরে শুনব। কিন্তু প্রাকৃতিক উপগ্রহ হিসেবে চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, যেটা পৃথিবীকে কতদিনে প্রদক্ষিণ করে না, পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসে। মানে এটা যদি পৃথিবী হয় তো এই কক্ষপথ দিয়ে পৃথিবীকে চাঁদ একবার ঘুরে আসে। এখানে আছে সূর্য এটা। তো এই চাঁদটা পৃথিবীকে একবার ঘুরে আসতে সময় নেয়, আমরা নর্মালি বলে থাকি 28 দিন। তো 28 দিনে চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসে। আর চাঁদের নিজের অক্ষের ওপরে এইভাবে ঘোরা আর পৃথিবীর ঘোরা প্রায় সমান, প্রায় 24 ঘন্টাই ধরা যেতে পারে। তার জন্য আমরা কি হয় না, চাঁদের একটা দিক দেখতে পাই। মানে এখান থেকে সেই যে চরকা কাটা বুড়ি আমরা দেখি, সেই চরকা কাটা বুড়ি চরকা কেটেই যাচ্ছে। তো এই দিকটাই আমরা দেখতে পাচ্ছি, আমাদের দাদুরাও দেখে এসছে, আমরাও দেখছি, আমাদের নাতি নাতনিরাও দেখবে। তো অবশ্যই তার জন্য প্রস্তুতি নিতে হবে যাতে নাতি নাতনি হয়, না হলে বিয়েই হবে না। তো চাঁদ আর পৃথিবীর নিজের অক্ষের ওপর ঘোরাটা সমান, আর চাঁদ 28 দিনে পৃথিবীকে প্রদক্ষিণ করে আসে। আর কিন্তু আমরা সূর্য হিসেবে দেখতে গেলে সেটা কতদিন ধরি, আমরা 30 দিন ধরি। তাই এই 2 দিনের গ্যাপ হয়ে যায়। তাই যে সমস্ত উৎসবগুলো আমাদের চাঁদ ধরে হয় সেগুলো কিন্তু এগোতে পিছোতে থাকে। যেমন ক্রিসমাস, মানে আমাদের 25শে ডিসেম্বর, ক্রিসমাস এটা সূর্যের দিন ধরে হয়, তাই 25শে ডিসেম্বর কনফার্ম হয়ে রয়েছে এটা। কিন্তু আমাদের মুসলিমদের ঈদ এগিয়ে 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 আসে, আবার এগিয়ে এসে আবার পিছনের দিকে চলে যায়। তেমনি আমাদেরও একটা মাসের মধ্যেই হয়তো দেখা যায় দুর্গাপুজোর দিনটাই যদি দেখা যায়, তো দুর্গাপুজো এগিয়ে এগিয়ে এলো, কিছুদিন এগিয়ে এগিয়ে এলো, এটা 3 বছর এগিয়ে এগিয়ে আসবে, তারপরে আবার পিছিয়ে গিয়ে পিছন দিকে চলে যাবে। এই পিছন দিকে পিছিয়ে যাওয়ার কনসেপ্টটাই আসে একটা হচ্ছে মল মাস বলে। এই মল মাসে কি করা হয় না, একটা দিন বাড়িয়ে দেওয়া হয় বছরে। সেই বাড়িয়ে দিন দেওয়াটা হয় শ্রাবণ মাসে, নাহলে আষাঢ় মাসে, বিশেষ করে আষাঢ় মাসে। এই আষাঢ় মাসে একটা দিন বেড়ে যাওয়ার জন্য একটা মাসে 2টো অমাবস্যা পড়ে। এই 2টো অমাবস্যা হওয়ার জন্য সেই মাসটাকে বলা হয় মল মাস। তো মল মাসে আমরা জানি বিবাহ বা আমাদের হিন্দু ধর্মের কোনো শুভ অনুষ্ঠান হয় না, যদিও মুসলিমদের এরকম মল মাসের কোনো কনসেপ্ট নেই। তো এটা হলো এর কনসেপ্ট। যদি আমরা দেখি যে আমাদের থেকে চাঁদ কত দূরে আছে, আমাদের থেকে চাঁদ আছে মাত্র দূরত্ব 3,84,000 কিলোমিটার দূরে রয়েছে চাঁদ আমাদের থেকে। চাঁদেরও পৃথিবীর কক্ষপথের মতো অপসূর আর অনুসূর অবস্থান রয়েছে। চাঁদ একটা সময় পৃথিবীর কাছে আসে, একটা সময় পৃথিবী থেকে দূরে চলে যায়। কিন্তু আমাদের অপসূর অনুসূরের মতো চাঁদের অপসূর অনুসূরের কোনো নির্দিষ্ট ডেট নেই। কেন নেই? এই যে
28 দিন, আর ওটা হয়ে রয়েছে 30 দিন। যদিও এটা 27 দিন 43 ঘন্টা মতো আছে, 23 ঘন্টা মতো আছে। তো আমরা পূর্ণতে 28 দিনই দেখব। তো তার জন্য কী হয়, এই যে 2 দিনের মেকআপটা এটা আমরা করতে পারি না ক্যালেন্ডারে। কিভাবে ক্যালেন্ডার করবো? বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, ডেট মিলবে না একটাও। তার জন্য কী হয়, এটা কোনো ফিক্সড নয়। এই যে যখন দূরত্ব কম হয় চাঁদ থেকে পৃথিবী, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো অনুসুর। আর যখন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব খুব বেশি হবে, সেটাকে আমরা কি বলবো? না অপসুর অবস্থান। কার? চাঁদের অপসুর অবস্থান। এইরকম অপসুর আর অনুসুর কিন্তু শতাব্দী অনুযায়ী দেখতে পাওয়া যায়। যদি আমরা আমাদের শতাব্দীতে দেখি, তাহলে আমরা কি দেখব? আমাদের সব থেকে কম ডিস্টেন্স ছিল 3,48,000। কত বললাম? 3,48,000 কিলোমিটার। কবে হয়েছিল? 1912 সালে। 1912 সালে হয়েছিল এই আমাদের কম ডিস্টেন্সটা। এইরকমই আমাদের এই শতাব্দীতেই আর একটা সব থেকে দূরত্বতম স্থান পেয়েছিলাম। সেটা কত সালে? 1984 সালে। 1984-তে এর ডিস্টেন্স কত হয়ে গেছিল? 3,94,000 কিলোমিটার। মানে চাঁদও কিন্তু একটা টাইমে কাছে আসে, একটা টাইমে দূরে চলে যায়। যখন দূরে যাবে তখন আমরা চাঁদকে কি দেখব? ছোট দেখব। আর যখন কাছে আসবে চাঁদটাকে বড় দেখব। এই বড় দেখাকে বলা হয় সুপার মুন। কি বলা হয়? সুপার মুন। এর কি কোনো নির্দিষ্ট দিন আছে? না, এটারও কোনো নির্দিষ্ট দিন নেই। তাহলে ক্যালেন্ডারে কি করে লেখা রয়েছে সুপার মুন হবে? তো ক্যালেন্ডারে লিখে থাকার কথা, কারণটা হচ্ছে যে এই সুপার মুনের কনসেপ্টটা জানতে হবে। এই ঘুরতে ঘুরতে এর তো কোনো নির্দিষ্ট দিন দেওয়া থাকছে না। তো একটা সময় আসবে যেখানে এটা খুব কাছে চলে আসবে। এই সুপারমুন কাছে আসার পরেও আমরা দেখতে পাবো মাত্র 59% চাঁদের। আমরা মাত্র 59% চাঁদের দেখতে পাই যখন সেটা সুপার মুন চলে। বাদ বাকি সময় আমরা এর থেকেও কম দেখতে পাই চাঁদটা। কেন? আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, দেখো আমাকে তোমরা সামনে থেকে দেখছো, তোমরা আমার কত পার্সেন্ট দেখতে পাচ্ছ? আমার পিছনটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। মাথার পিছন দেখতে পাচ্ছ না। তো এইরকমভাবে চাঁদও তাই হয়। কেন? দুজনের পৃথিবী আর চাঁদের ঘূর্ণন বেগ একই দিকটা একই সময়ে চাঁদের সামনে আসে। তো তার জন্যই হয় এটা। এই 59% আমরা মাত্র দেখতে পাই, বাদ বাকি সময় আরও কম। এইগুলো অনেকগুলো মুন আছে, এগুলো আমি পরের ভিডিওয়ে বলছি। ব্লু মুন আছে, রেড মুন আছে, হোয়াইট মুন আছে। এগুলো আর কিছু নয়, দূরত্ব অনুযায়ী আর বিক্ষিপ্ত হওয়ার পার্সেন্টেজ অনুযায়ী। এবার এখানে আর একটা জিনিস জানতে হবে যে চাঁদ পৃথিবীর মধ্যে আয়তনের কি পার্থক্য রয়েছে। চাঁদ আর পৃথিবীর মধ্যে আয়তনের পার্থক্য অনেক রয়েছে। চাঁদের আমাদের ব্যাস যদি দেখি, সেটা হবে মাত্র 1737.4 কিলোমিটার মাত্র। সেখানে পৃথিবীর দেখতে গেলে 12,000। যদি আমরা আয়তনে হিসেব করতে যাই তাহলে 50:1 হয়ে যাবে সেখানে আমাদের চাঁদ আর পৃথিবীর তুলনা করতে গেলে। যে এখানে অনেক মানে চাঁদ পৃথিবীর থেকে অনেক ছোট। এবার যদি আমরা চাঁদের উৎপত্তি দেখতে চাই, যে চাঁদটা সৃষ্টি হয়েছে কী করে, ঘুরতে লাগলোই বা কেন, আর তাতে কি আছে, তো এই কনসেপ্টগুলো প্রথমে একটু একটু করে যদি জানতে হয়, তাহলে প্রথমে কি দেখতে হবে, যে আমাদের চাঁদের উৎপত্তি হয়েছে কোথা থেকে। যদি আয়তন হিসেবে ধরা হয়, যদি আয়তন হিসেবে ধরি চাঁদের আয়তন হিসেবে দেখতে গেলে আমাদের যে মারিয়ানা খাত হয়ে রয়েছে, এই মারিয়ানা খাতের আয়তন যতটা রয়েছে, চাঁদের আয়তন মোটামুটি কম বেশি একই রকমের। আমাদের যখন আমরা পৃথিবীর উৎপত্তির ইতিহাস দেখতে যাব, আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেব, কতজন দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করছি পুরোপুরি কনসেপ্টগুলো যাতে তোমাদের একদম চোখের সামনে তুলে ধরা যায়। তো অবশ্যই চাঁদ বলা হয় পৃথিবীতে একটা উল্কাপিণ্ড এসে ধাক্কা লেগেছিল, সেখান থেকে ছিটকে ভেঙে বেরিয়ে গিয়েছিল। তো ভেঙে গিয়ে সেটা কী হয়েছে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঘুরতে থেকেছে। এই ঘোরার কনসেপ্টটা আবার আলাদা। কীরকমভাবে, যদি আমাদের এই পৃথিবী হয়, এখানে একটা আমি বন্দুক বসিয়ে রেখে দিয়েছি, জোরে গুলি ছুঁড়লাম, কী হবে, এই গেল গিয়ে পড়লো। আর একটু জোরে ছুঁড়েছে, এই যাবে গিয়ে পড়ে যাবে। আর একটু জোরে যদি আমি ছুঁড়ি,
তাহলে কী হবে, এটা এই যে যাবে, যদি এটার মুক্তিবেগ বেড়ে যায়, মুক্তিবেগ মানে এসকেপ ভেলোসিটি, সেটা 11.4 এরকম রয়েছে কিলোমিটার পার সেকেন্ডে। যদি তার থেকে জড়িয়ে ছড়িয়ে সে তো বেরিয়ে যাবে প্রথমে মুক্তিবেগ দিয়ে, তারপর কি করবে, পড়তে চাইবে, কিন্তু কি হবে, পৃথিবীতে ঘুরে চলে যাবে। তার জন্য কি হবে, এটা ঘুরতেই থেকে যাবে, এটা একবারও পড়বে না, কিন্তু সম্ভাবনা কি হবে, পড়ে যাওয়ার। তার জন্যই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থেকে যায়। তার জন্যই চাঁদ পৃথিবীতে এসে ধাক্কা লেগে যাচ্ছে না। কোনোদিন কি ধাক্কা লাগবে, একদিন সবাই ধাক্কা লাগবে। কি করে না, এই মহাশূন্যের কনসেপ্টটাই হচ্ছে এরকম। আমি আগের বারেও যে ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলাম যে আমাদের গ্যালাক্সির মধ্যে সমস্ত জিনিসই কিন্তু ধাক্কা লাগার প্রবণতা থাকছে, কেননা সেটা সর্পিল আকারে ভেতরে ঢুকতে থাকছে। আমি ব্ল্যাক হোল সম্পর্কেও একটা ভিডিও অবশ্যই তোমাদেরকে দেব, সেটা দিয়ে অনেকটা ধারণা ক্লিয়ার হবে, অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখান থেকে কি দেখতে পেলাম, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতেই থাকছে। আর চাঁদের আয়তন পৃথিবীর প্রায় ধরে রাখতে পারা যায় যে 20টা বা এরকম সমান একটা চাঁদ হবে। আর মারিয়ানা খাতের অনুযায়ী, তার আয়তন অনুযায়ী আর চাঁদের আয়তন মোটামুটি সমান। তো এটা কনসেপ্ট অনেকে মেনে নেয়, অনেকে মেনে নেয় না, তবুও এটা জানার জন্য অবশ্যই জেনে রাখার দরকার আছে। তাহলে চাঁদের পৃষ্ঠদেশ কীরকম হয়ে রয়েছে, চাঁদের পৃষ্ঠদেশ কিন্তু রুক্ষ সূক্ষ্ম এই সমস্ত হয়ে রয়েছে। চাঁদে কি জল আছে? তো আমাদের মহাকাশযান যেগুলো গিয়েছিল, নাসা পাঠিয়েছিল বা আমাদের ভারতের ইসরো পাঠিয়েছিল, তাতে কিন্তু আছে 10 কোটি কণার মধ্যে 1 কণা জল আছে, যেটা না থাকারই সমান। বায়ুমণ্ডল আছে না, চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই। চাঁদের উপরিপৃষ্ঠ কী হয়ে রয়েছে, শুষ্ক রুক্ষ সূক্ষ্ম হয়ে রয়েছে। আর চাঁদের বায়ুমণ্ডল নেই। চাঁদের বায়ুমণ্ডল নেই বলেই চাঁদের আকাশ কিন্তু চাঁদ থেকে কালো দেখায়, বা চাঁদের উপর থেকে কালো দেখাবে চাঁদ থেকে। তো বায়ুমণ্ডল নেই বলে এখানে কি হয়েছে, শব্দ যাওয়ার কোনো মাধ্যম নেই। তাই চাঁদে যে সমস্ত উল্কাগুলো পড়ে, সেগুলো পড়লেও আওয়াজ কিন্তু বেরিয়ে আসে না। চাঁদের ভর আর আমাদের ভরের অনেক পার্থক্য রয়েছে। আমাদের এখানে যদি কারোর 120 কিলো ওজন হয়, চাঁদে গিয়ে হবে মাত্র 20 কিলো ওজন, মানে 6 গুণ পৃথিবীতে, 6 গুণ চাঁদের তুলনায় পৃথিবীর ভর মানে টানার বেগ হচ্ছে 6 গুণ। তাহলে কোথাও আমাদের এখানে যা ওজন 120 কিলো, সেটা হয়ে যাবে চাঁদে 120 কিলোটা 20 কিলো। তাই ওজন নিয়ে এত ভেঙে পড়ে লাভ নেই, শুধু ভুল জায়গায় জন্মে গেছি, তার জন্য এই সমস্যা। তো যাই হোক, তো এই গেল চাঁদ। বায়ুমণ্ডল নেই, বায়ুমণ্ডল নেই বলে উল্কাপিণ্ড পড়লেও সেখান থেকে আওয়াজ বেরিয়ে আসে না। শব্দের কোনো মাধ্যম নেই যাওয়ার জন্য, জল নেই, অক্সিজেন নেই তেমনভাবে, যেটুকু আছে সেটুকু দিয়ে শ্বাসকার্য চলবে না। আর নাইট্রোজেনের অস্তিত্ব আছে কিনা এখনও সেটা গবেষণা চলছে। এই পর্যন্ত বোঝা গেল। এবার বলছে চাঁদকে আমরা কি বলবো। চাঁদকে বলা হয় রাতের রানী, নাম দেওয়া হয়েছে। চাঁদকে যেমন রাতের রানী বলা হয়, তেমনই কি বলা হয় না, চাঁদের আমরা যে দিকটা দেখতে পাচ্ছি তার উল্টো দিকটা এতই শান্ত, সবসময় সেটা কি হয়, সেদিকে 15 দিন ছাড়া ছাড়া আলো থাকে, 15 দিন ছাড়া ছাড়া আলো থাকে না। এই যে আমাদের একটা চন্দ্রযান পাঠানো ছিল প্রজ্ঞানটাকে, তো এই প্রজ্ঞানটা যখন গিয়ে ওখানে পড়েছিল 15 দিন ওখানে আলো ছিল। 15 দিন বললে ভুল হবে, ওখানে 14 দিন আলো থাকে। তো 14 দিন আলো ছিল, 14 দিন আলো ছিল না। বলা হয় এটা আমাদের চাঁদের বিপরীত দিক, উল্টো দিক, যেটা আমরা দেখতে পাই না। এই 59%-এর উল্টো দিকটা, যেটা আমি সামনে দাঁড়ালে আমার পিছনটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই দিকটায় কি হয় না, আমাদের দিক থেকে যাওয়া একটু কঠিন ব্যাপার। আমাদের সামনে আমাদের যাওয়া সোজা, কিন্তু পিছন দিকে নিয়ে যেতে গেলে আর তো দেখতে পাওয়া যাচ্ছে না যে পড়ছে কীরকমভাবে, অন্ধকার হয়ে থাকে। তাই দিনের বেলায় এখানে পাঠাতে হয়। তাই দিনের বেলায় ল্যান্ড করেছিল, ওই যে 14 দিন কাজ করেছে, ব্যাস। তারপরে সে ঘুমিয়ে পড়েছিল। পরে বলা হয়েছিল সোলার প্যানেল লাগানো আছে, তো সেখান থেকে যদি নিজে জাগতে পারে তো জাগা যাবে। কেননা 14 দিন যে আলো থাকে না, প্রচণ্ড ঠান্ডা পড়ে, জল যেহেতু নেই, তাই বরফটা পড়ে কি না সেরকম কোনো এখনও জানা যায়নি, কিন্তু ঠান্ডা মাইনাস অনেক ডিগ্রি থাকে। তো এটা গেল। আর হচ্ছে এর উল্টো দিকটাকে বলা হয় শান্ত সাগর। কি বলা হয়? শান্ত সাগর। তাই শান্ত সাগর প্রশ্নে যদি আসে যে শান্ত সাগর দেখতে পাওয়া যায় কোথায়, তো শান্ত সাগর দেখতে পাওয়া যায় চাঁদে। কোন দিকটাকে বলা হয়? যেটাকে আমরা বলি, খুব জেনে গেছি আমরা এগুলো অবশ্যই,
খুবই আপডেটেড, আর মোবাইলে তো খুবই আছে, সেগুলো বলে দক্ষিণ মেরু। তো দক্ষিণ মেরুটাকে কি বলা হয়? শান্ত সাগর। যদি এই পর্যন্ত বোঝা গিয়ে থাকে, তারপরে আমরা কি দেখব না চাঁদের বিভিন্ন অবস্থানগুলো, তার সঙ্গে কিছু কিছু জিনিস আমি আবার জানাচ্ছি পরের ভিডিওতে। আর চাঁদের কলাগুলো আমরা দেখব।